চেয়ে মাসির দরদ বেশি। নিজের দেশের সংখ্যালঘুরা নিরাপদ না থাকলেও অন্য স্বাধীন রাষ্ট্রের সংখ্যালঘুদের নিয়ে যেন অসীম মায়া। সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট হাসিনা প্রতিনিয়ত নতুন নতুন চক্রান্ত করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশও জানিয়ে দিয়েছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ঠিক এইরকম একটা অবস্থানে দাঁড়িয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। নতজানু পররাষ্ট্রনীতির দিন শেষ, এবার চোখে চোখ রেখে জবাব দিবে বাংলাদেশ। নতুন বাংলাদেশের এক ধমকেই যেন দম আটকে গিয়েছে ভারতের। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা নরেন্দ্র মোদী এক ধমকেই লাইনে চলে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো নিয়ে বাংলাদেশের কড়া পাল্টা জবাবের পর বেলুনের মতো চুপসে গিয়েছে ভারত। ইসকন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করতে চাওয়া ভারত এখন পরাজয় মেনে নিচ্ছে। বাংলাদেশের সাথে দ্বন্দ্বে না গিয়ে এবার আপোষ করতে চায় ভারত, এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। নরেন্দ্র মোদীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশের পিছনে না লেগে ভালো সম্পর্ক স্থাপন করবে তারা। নয়া বাংলাদেশের কাছে হার মেনেছে ভারতের ষড়যন্ত্র। কেন হঠাৎ করেই ভারত পল্টি মেরেছে এবং কেন ভারত পরাজয় মেনে নিল? আমাদের এই মুহূর্তে সুপার ব্রেকিং নিউজ হচ্ছে, ভারতীয় সেনাপ্রধান কুপকার বাংলাদেশের মারাত্মক চূড়ান্ত আঘাত, সর্বাত্মক সবচেয়ে ইতিহাসের ভয়াবহতম হামলাটি করেছে। শাবাশ 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 ডক্টর ইউনূস, ভারতের গালে যেই থাপ্পড়টি দিলেন বাংলাদেশের 53 বছরের কোনো সরকার প্রধান এই থাপ্পড় ভারতকে দিতে পারে নাই। আর এই থাপ্পড়টির জন্য অপেক্ষা করছিল মনে হয় আজকের এই দিনটি বাংলাদেশের 20 কোটি মানুষ। কথা দিয়েছিল কাকু যে অ্যাকশন শুরু করবো, তবে এত দ্রুতই যে তিনি অ্যাকশন দেখাবেন সেটা আবার ভাবি নাই। তবে আমিও স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবা। যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। ডক্টর ইউনূস একটা নতুন বাংলাদেশ উপহার দিতে যাচ্ছেন চাপকে, বাংলাদেশ 2। ডক্টর ইউনূসের কত চমৎকার পরিকল্পনা! এটা তরুণ প্রজন্মের জন্য, আপামর জনসাধারণের জন্য, ইসলামপন্থীদের জন্য একটা বড় সুখবর। দর্শক, আরো একটা সুসংবাদ দিতে আসছি যারা মনোবল হারিয়ে ফেলছিলাম যে ভাই যে পরিস্থিতি শুরু হয়েছে আসলে আমরা কতটুকু সফল হতে পারবো। কারণ আজকের দিনেও আজকে একটু ভিন্ন সুরে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। তিনি বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে আমরা প্রত্যাশা করি। আরেকটি কথা বলেছেন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আরো শক্তিশালী আন্দোলন করব। ভারত থেকে বাংলাদেশে আসতে পারুন চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আমরা দিল্লির সুগন্ধ অধিকারীদেরকে বলতে চাচ্ছি, আপনারা ভাববেন না এখনো আমাদের দেশের মসনদে আপনার গোলামরা বসে আছে। আপনারা ভেবে ভাববেন না আমাদের এই চিকিৎসা ব্যবস্থা আরো 10 বছর এমন চলতে থাকবে। সবার আগে হিন্দুদের বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর দল বিজেপিকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে, কারণ গৌতম আদানি দেশে 2,87,000 কোটি টাকা এসবিআই থেকে লোন নিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। বাংলাদেশও জানিয়ে দিয়েছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ঠিক এইরকম একটা অবস্থানে দাঁড়িয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। নতজানু পররাষ্ট্রনীতির দিন শেষ, এবার চোখে চোখ রেখে জবাব দিবে বাংলাদেশ। নতুন বাংলাদেশের এক ধমকেই যেন দম আটকে গিয়েছে ভারতের। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা নরেন্দ্র মোদী এক ধমকেই লাইনে চলে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো নিয়ে বাংলাদেশের কড়া পাল্টা জবাবের পর বেলুনের মতো চুপসে গিয়েছে ভারত। ইসকন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করতে চাওয়া ভারত এখন পরাজয় মেনে নিচ্ছে। বাংলাদেশের সাথে দ্বন্দ্বে না গিয়ে এবার আপোষ করতে চায় ভারত, এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। নরেন্দ্র মোদীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশের পিছনে না লেগে ভালো সম্পর্ক স্থাপন করবে তারা। নয়া বাংলাদেশের কাছে হার মেনেছে ভারতের ষড়যন্ত্র। কেন হঠাৎ করেই ভারত পল্টি মেরেছে এবং কেন ভারত পরাজয় মেনে নিল, এ বিষয়ে বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। ভারত তার বিবৃতি দেয় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা হচ্ছে তা ভালোভাবে মেনে নেওয়া হচ্ছে না, তা জন্য উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। যার পাল্টা বাংলাদেশও জানিয়ে দিয়েছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ঠিক এইরকম একটা অবস্থানে দাঁড়িয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। এবং এই বৈঠকে ঠিক কোন কোন বিষয় উঠে আসছে, এই বৈঠকের পরবর্তী শুধু প্রসারী কি আমরা দেখতে পাবো সে বিষয়ে জানার চেষ্টা করবো। নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী,
অতনু, আজকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন এবং সেখানে বাংলাদেশ ইস্যু নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। মূলত বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি রয়েছে এবং ভারতের অবস্থান কি হওয়া উচিত সেই নিয়ে দুজনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারছি। প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ইস্যু সম্পর্কে এবং সেখানে বর্তমানে হিন্দু এবং অন্যান্য মাইনরিটিরা কি অবস্থায় রয়েছেন, কি কি রিপোর্ট এসে পৌঁছেছে বিদেশ মন্ত্রকের কাছে, সেই সমস্ত ব্রিফ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবং তারপরে আগামী দিনে কি কি পদক্ষেপ ভারতের তরফ থেকে নেওয়া হবে সেই সমস্ত বিষয়ে বেশ কিছুক্ষণ তাদের আলোচনা হয়। এবং আমরা এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রক সূত্রে যেটা জানতে পারছি যে আগামীকাল যদি অধিবেশন সচল থাকে তাহলে সংসদের দুই কক্ষেই এস জয়শঙ্কর তিনি বিবৃতি দিয়ে বাংলাদেশ সম্পর্কে ভারতের এই মুহূর্তে কি স্ট্যান্ড সেটা তিনি জানাবেন এবং সেই বিবৃতি দেবেন। একই সঙ্গে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বিদেশ মন্ত্রকের তরফ থেকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স তেও বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা তারা ভারতের কি চায় সেটা জানাবেন। মূলত ভারত যেটা চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের খুব বেশি অবনতি না করে যাতে পরিস্থিতিকে সামাল দেওয়া যায়, আপাতত সেই ভাবনাই রয়েছে ভারতের। একের পর এক বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করেও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের একটা চুলও বাঁকা করতে পারেনি ভারত। ইসকন কাণ্ডে মোদির ভারত আন্তর্জাতিক মহলে হাতে নাতে ধরা পড়েছে। ভারতীয় দাদারা টের পেয়েছে এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। নয়া বাংলাদেশ মাথা নত করতে শেখেনি। ভারতের ষড়যন্ত্রের জবাব বুক ফুলিয়ে দিচ্ছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। নরেন্দ্র মোদীর ভারত এখন বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসার আগেই ভারতকে সাফ জানিয়ে দিয়েছিলেন সমমর্যাদার ভিত্তিতে ভারত এবং বাংলাদেশের নতুন সম্পর্ক হতে হবে। ভারত চিরকালই বাংলাদেশকে নিজেদের একটা অঙ্গরাজ্যের মতো ব্যবহার করে এসেছে। ছাত্র জনতার নতুন বাংলাদেশ এমনটি হতে দেবে না। ভারতকে গ্যারান্টি দিতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না, তাহলেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে। আমরা ভারতের বন্ধু হতে চাই না, আবার দুশ্মন হতে চাই না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। ভারত যদি মনে করে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করবে, ভারতকে বলে দিচ্ছি আমার বাংলা ওই পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে। আমিও স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার। যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। ওই আঙুল যদি কখনো তোলার অপচেষ্টা করে, ভারতের যে কোনো নেতা যদি এই সুর তোলার অপচেষ্টা করে, দাঁত ভাঙার জবাব শুধু নয়, তাকে দেখে নেওয়া হবে। বাংলাদেশের মানুষ এত সহজে ছাড় দিবে না। আমার 1 ইঞ্চি মাটি কেউ যদি চোখ তুলে তাকায়, সেই চোখ ওপরে ফেলা হবে। আর হিন্দুত্ববাদ বলেন আর যেই বাদ বলেন, তাদেরকে আমরা চট্টগ্রাম দিয়ে দেবো। তোমরা মাছ মুস্তি করবা না, কপালের চামড়া গুছ করে রাখো। ভালোভাবে বলছি, সময় থাকতে ভদ্র হয়ে যাও, না হলে দিল্লি পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে সেই পর্যন্ত আমার জমিন ঘোষণা দিব। বাংলাদেশের মানুষ সেই পর্যন্ত ঘোষণা দিবে, সেই পর্যন্ত আমরা দখল করে নেব। কারণ এটা আমাদের জমিন। বাংলা ভাষার ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ভাষার ভিত্তিতেই যদি স্বাধীন হয়ে থাকে, যে পর্যন্ত বাংলা ভাষা আছে, নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল সব আমাদের দখলে নেওয়া হবে। আমার খুব কষ্ট লাগছে, আমি স্বীকার করতে চাই না এই বাংলাদেশে আমি জন্ম নিয়েছি। তাহলে আমি ওই নিজুম মজুমদারকে বলতে চাই, ওই হারপিং মজুমদার বলেন, জুতা মজুমদার বলেন, তাকে বলতে চাই, আরে ভাই তোমাকে তো আমরা বলি নাই তুমি বাংলাদেশের জন্ম কেন নিলা? তোমাকে তো আমরা স্বীকারই করি না তুমি বাংলাদেশের সন্তান। তুমি তো ভারতের বীজ ধারা তৈরি হয়েছো, তোমার জন্মের ঠিক নাই। ওই যে ব্যারিস্টার সুমনকে বলা হয়েছিল না, বলেছিলেন না সে জারজ সন্তান, ঠিক একই ব্যারিস্টার সুমন যেরকম ভারতের বীজ দ্বারা তৈরি হয়েছে, ঠিক একইভাবে নিজুম মজুমদারও ওই ভারতের বীজ দ্বারা তৈরি হয়েছে। তার মানে ব্যারিস্টার সুমন যেরকম ভারতের বাংলাদেশের কেউ না, নিজুম মজুমদারও ভারতের বাংলাদেশের কেউ না। এতদিন আওয়ামী লীগের সাথে যুগ সাদস্যে সুসম্পর্ক বজায় রেখে দেশে তাদের একটি মতবাদ তৈরি করার চেষ্টা করেছে। আজকে যখন দেশে ইসকন দাঙ্গা তৈরি করলো, আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করলো, তখন নিজুম মজুমদার ভারতের টিভি চ্যানেলে বসে আফসোস দেখাচ্ছে, কষ্ট দেখাচ্ছে। এই নিজুম মজুমদার এরাই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় পরামর্শ দিয়েছিল ওই হত্যাকারীদেরকে যে যাই কিছু হোক কোনো সমস্যা নাই, তোমরা ভারতের একটি বড় শত্রু আবরার ফাহাদকে হত্যা করেছো। সবার আগে হিন্দুদের বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর দল বিজেপিকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে, কারণ গৌতম আদানি দেশের 2,87,000 কোটি টাকা এসবিআই থেকে লোন নিয়ে রেখেছে। যেখানে আপনারা এখানে ইন্টারভিউ নিচ্ছেন, পাশে এসবিআই রয়েছে। এই এসবিআই আমাদের সকলের জমানো টাকা রয়েছে, আপনার টাকা রয়েছে, আমার টাকা রয়েছে, গরিব সাধারণ মানুষের প্রভিডেন্ট ফান্ড পেনশনের টাকা রয়েছে। 2,87,000 কোটি টাকা লোন নিয়েছে এসবিআই, সফট লোন।
আপনি যদি আপনার বাড়ির ছোট ভাইটাকে পড়াতে যান, আপনার থেকে রেট অফ ইন্টারেস্ট নেবে এডুকেশন লোনে 12 থেকে 15%, আর আদানির থেকে কত টাকা নিচে জানেন? 1% রেট অফ ইন্টারেস্ট। আপনার জন্য 12% ইন্টারেস্ট, আদানির জন্য 1% ইন্টারেস্ট। শুধু তাই না, সেই লোন মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে। এর আগে ওই যে বণিক সভা সম্মেলনে গিয়ে মোদি বলেছিল, মেরে সাথ হুয়া মেহুল ভাই बैठे हुए हैं, মেহুল চোকসিকে দেখিয়ে। সেই মেহুল চোকসি আর নীরব মোদি পিএনবি 13,000 কোটি টাকা 17,000 কোটি টাকা মেরে পালিয়ে গেছে। সেই লোন রাইট অফ করে দিয়েছে, মানে বলেছে ওই লোন আর উদ্ধার করা যাবে না, মানে ওইটা ছেড়ে দেওয়া হলো। 13,000 কোটি টাকা 17,000 কোটি টাকা রাইট অফ হয়ে যাচ্ছে। আজকে যদি আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আদানির ভাইপো, আদানি এনার্জি, আদানি পাওয়ার, পুরো আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে হেড শীর্ষকর্তাদের বিরুদ্ধে এফআইআর জারি হয়েছে। কোথায়? আপকি বার ডোনাল্ড ট্রাম্প সরকার, ওই যে মোদি বলেছিল। তাই হিন্দুদের বাঁচানোর জন্য শুধু তাই না, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পারসিক যত মানুষ আছে, ভারতবর্ষ কারোর একা বাবার সম্পত্তি নয়, किरायादार है, जाति मकान थोड़ी ना है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। এই ভারতবর্ষ সবার। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টান। রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় সঙ্গীতে পরের স্তব। যারা এইটাকে নষ্ট করতে চায় তার নাম বিজেপি, তার নাম আরএসএস। এই ভারতবর্ষ সবার ছিল, আছে, আগামী দিনও থাকবে। এই ভারতবর্ষে আমরা দুর্গাপুজো আনন্দ করি, ঈদও আনন্দ করি। যারা এই সোশ্যাল ফেব্রিককে নষ্ট করতে চায়, আসলে ভারতবর্ষের বিপদ তারা। ভারতবর্ষের বিপদ অন্য কোনো শক্তি না, ভারতবর্ষের বিপদ হচ্ছে আরএসএস, ভারতবর্ষের বিপদ হচ্ছে বিজেপি। এবং একটা প্রশ্ন আসতেই পারে, এই সময় আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষরা কি তাদের দায়িত্ব পালন করছেন ঠিকঠাক? কিছুটা অপ্রীতিকর শোনালেও এই আলোচনাটা একটু করা দরকার। তার আগে আমি একটা স্টেটমেন্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লেগেছে এই স্টেটমেন্টটা, কারণ কিছু হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দেয়া স্টেটমেন্ট এটা। আমি আসলে সবাই হিন্দু কিনা নিশ্চিত নই, নাম শুনে যদ্দূর মনে হয় আমি সবার নামও পড়তে চাই। এই মানুষগুলো, এই ঐতিহাসিক ভূমিকা আমাদের ইতিহাসে লেখা থাকবে। এখানে যে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, ইসলাম এবং হিন্দু গ্রেফতার ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা গণমাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা আমি একটু পড়তে চাই পুরোটা, আমরা একটু মন দিয়ে শুনি। জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তাদের আশ্রয় দেওয়া ভারতের হিন্দুত্ববাদী শক্তি ক্ষমতাসীন বিজেপি সরকার। বিজেপি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সহায়তা বাংলাদেশের সাধারণ হিন্দুদের মধ্যে হিন্দুত্ববাদী উচ্চতার জমিন তৈরি করেছে। 5 আগস্ট পরবর্তী সময় তারা সেটাকে কাজে লাগিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে মিলে মিথ্যাচার ছড়িয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ও দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি পাঠানো হলো, সেটি স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রমের মধ্যে পড়ে না। তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি ভারতীয় নাগরিক নন, তার জামিন কেন দেওয়া হলো না, এই প্রশ্ন পরোক্ষভাবে অন্য কোনো রাষ্ট্র করতে পারে না। ভারতের অভ্যন্তরে সংখ্যালঘুদের যে পরিস্থিতি, তাতে অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার বিজেপি সরকারের নেই। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য বাংলাদেশে অস্থিরতা ও দাঙ্গার পরিবেশ সৃষ্টি করা, আওয়ামী লীগের পুনর্বাসন ঘটানো এবং ভারতের বিজেপির ক্ষয়িষ্ণু অবস্থানকে পুনরুদ্ধার করা। এরপর বলা হয়েছে, বিগত আওয়ামী লীগের সময় অনেক কিছু ঘটেছে, কিন্তু কোনো কিছু ভারত তখন কোনো কিছু করেনি, এবং কোনো ক্ষেত্রে যে ঘটনা ঘটেনি তাও না, কিন্তু জনগণ এই ক্ষেত্রে এগিয়ে এসেছে এবং তাদের প্রতিষ্ঠান, মন্দির এগুলো রক্ষা করার চেষ্টা করেছে। এরপরে বলা হচ্ছে, কিছু ধর্মীয়, মনে রাখতে হবে, কিছু ধর্মীয় সংগঠন মানে এই দেশের সমগ্র হিন্দু সম্প্রদায় নয়। এই দেশের হিন্দুরা বরাবরই অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে, বিভিন্ন ক্ষেত্রে তাদের যে ভূমিকা আছে সেগুলোর কথা আছে। তারপর বলছে, এই জায়গাটা ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে হিন্দু জনগোষ্ঠীর কিছু দায়িত্ব আছে। এই সংকটময় সময় বাংলাদেশের হিন্দু সমাজের, বিশেষ করে তরুণ সমাজের সচেতন প্রতিনিধিদের কাছে আমাদের আহ্বান, নিজ নিজ জায়গা থেকে সব ধরনের ধর্মীয় উগ্রতা, সাম্প্রদায়িক ফ্যাসিবাদী প্রোপাগান্ডা, ষড়যন্ত্রের বিরুদ্ধে বিবেকবান ও দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করুন। বিবৃতিদাতা, তার মধ্যে নাম যাদের আছে, দেবাশিস চক্রবর্তী, দীপক সুমন, খোকন দাস, প্রীতম দাস, মেঘমল্লার বসু, ধ্রুবজ্যোতি হোর, সীমা দত্ত, শ্রীহাদ্রি চক্রবর্তী, জয়দীপ ভট্টাচার্য, অনিক রায়, বিথি ঘোষ, ইন্দ্রাণী ভট্টাচার্য, সজীব চক্রবর্তী, দীপঙ্কর বর্মন, দুর্জয় রায়, নয়ন সরকার ও সজীব কিশোর চক্রবর্তী। আমরা সবার নাম পড়লাম যাদের আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দায়িত্ব। এই সময় দাঁড়িয়েই বলছি, কারণ এই স্টেটমেন্টটাও একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ডকুমেন্ট হয়ে থাকবে। কেন বলছি? আমরা যারা এই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অংশ, আমরা যখন কোনো কথা বলি, সেটা যৌক্তিক হলেও আমরা যাদের বিরুদ্ধে ফাইট করতে যাচ্ছি তাদের পক্ষে এটা বলার, মানে আউটরাইট তারা বলে ফেলার চেষ্টা করতে পারেন, বলেনও। আমি আমার ভিডিও নিচে প্রচুর পশ্চিমবঙ্গের মানুষকে মন্তব্য করতে দেখি, তাদের ধারণা, তুমি তো মুসলিম, তুমি তো এসব বলবেই, তুমি হিন্দুদের কথা মিথ্যা বলছো, লুকাচ্ছ। এই স্টেটমেন্টে হিন্দু সম্প্রদায়ের মানুষরা খুব চমৎকারভাবে এখানকার সংকটটা তুলে ধরেছেন, এবং সেই সংকটে আসলে কি হওয়া দরকার সেটা নিয়ে কথা বলছে, এবং তারা ভারতের আচরণকে ডিনাউন্স করেছেন। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে ভারত যেভাবে কাজ করছে, এবং করা যাবে না তা না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা তুলেছে, তার দেশে সংখ্যালঘুদের যে অবস্থা। এবং আমি একটা যোগ করি, ওখানে সংখ্যালঘু মানে শুধু মুসলিম না, বিরাট সংখ্যার দলিত। আমি বহুবার বলেছি, যারা জাতের মধ্যে পড়েন না, যে 4টা কাস্ট আছে তার বাইরে তারা আউটকাস্ট, কিন্তু তারপরও তারা হিন্দু। এই সংখ্যা 22 থেকে 25 কোটি। এই মানুষগুলোকেও চরম নিপীড়নের শিকার হতে হয় এই হিন্দুত্ববাদীদের হাতে। সুতরাং এই সংখ্যার সাথে মুসলিমদের সংখ্যা মিলে 40-50 কোটি মানুষ ভয়ঙ্কর আদারিং এর শিকার হয়েছে। সাথে তো খ্রিস্টান এবং অন্য ধর্ম আছেই, আমরা খুব ভালো মতো জানি। মণিপুরে যা হচ্ছে, মণিপুর জ্বলছে, 7 সিস্টার্সে খুব বড় একটা কারণ ভারতের আইডেন্টিটি পলিটিক্সও। যাই হোক, যেটা বলছিলাম, সেই রাষ্ট্র এখন বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে নসিহত করাটা আসলেই যৌক্তিক না। শুরুতে যে প্রশ্ন করেছিলাম, এই সময় আমাদের হিন্দু সম্প্রদায় কি তাদের সঠিক দায়িত্ব পালন করছেন, আমার উত্তর হচ্ছে না।
আমি খুবই দুঃখিত এটা দেখে, এটা আমার কাছে মন খারাপ হয়েছে। কারণ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্দশা নিয়ে যে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয়, এটা যে সঠিক না, আমরা বিবিসি বা ভয়েস অফ আমেরিকার বাংলার একটা জরিপ থেকে দেখতে পেরেছি। গত একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদের। ওই জরিপে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা 1/3 বলছেন পরিস্থিতি আগের চাইতে খারাপ হয়েছে, বাকি 2/3 এর মধ্যে প্রায় 40% বলছেন ভালো হয়েছে, এবং বাকি অংশ 25-26% বলছেন তাত্ত্বিকভাবে যে একই রকম আছে। তাহলে এটা একটা ম্যাসিভ ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে দু একজন হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে পরিচিতদের মধ্যে কথা বলে দেখেছি, তিনি কোনো সমস্যা ফেস করছেন কিনা, তার এলাকায় কোনো সমস্যা হয়েছে কিনা, তার পরিচিত অন্য হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছু হয়েছে কিনা, খুঁটিয়ে খুঁটিয়ে দীর্ঘ সময় নিয়ে আমি জিজ্ঞেস করে দেখেছি। খুব বেশি এরকম কিছু, প্রায় অলমোস্ট তেমন কিছু হয়নি। তো তাই